পড়ছিলাম অসময়ের সুখতারা, কলমে অনামিকা আহমেদ, পর্ব সংখ্যা ১৬। আপনার ঘিলু কি মাথার খুলি থেকে বের হয়ে জগিং করতে গেছে, নাকি গাঁজা পাতা চিবিয়ে এসেছেন? খোলামেলা পাট খেতে ওসব করার শখ না আপনার? গ্রামের কেউ দেখে ফেললে বাঁশের বাড়ি মেরে আপনার ভবিষ্যৎ অন্ধকার করে ফেলবে। শীতলের টাইপিং দেখে হিম রীতিমতো খুশি হয়। মুখে একটু দুষ্টু হাসি টেনে শীতলকে নিজের বুকে মিশিয়ে নেয়। তারপর শীতলের ঘাড়ে মুখ ডুবিয়ে বলে, বাহ, ঝিমরি তো দেখছি ভবিষ্যৎ নিয়ে অনেক জ্ঞান। তাহলে আজ রাতে এই ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা যাক, কি বলো? হিম আকাশের দিকে এক পলক তাকায়, তারপর আবারও বলতে শুরু করে, আজ দেখি আকাশে ধামরা মার্কা চাঁদ উঠেছে। ভালোই হয়েছে, লাইটিং এর ব্যবস্থাও হয়ে গেল। আমি আবারও রাতে বেশি একটা চোখে দেখি না। রাতকানা তো, বিনা পয়সায় লাইটিং এর খেলাধুলা করা বেশ রোমান্টিক। চলো বেগম, শুভ কাজে দেরি করতে নেই। এই বলে হিম শীতলের হাত ধরে তাকে পাট ক্ষেতের ভিতরে নিয়ে যায়। শীতল নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবে এতটাও জোরালো ভাবে নয়, বলতে গেলে চক্ষু লজ্জা মাত্র। কারণ তার মনেও কিছু আদিম বাসনা ভর করেছে। ইচ্ছে করছে খোলা প্রকৃতিতে হিমের সাথে হারিয়ে যেতে, কিন্তু গ্রামের মানুষের কাছে হিমের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়ার ভয়টা শীতল মাথা থেকে ফেলতে পারছে না। হিম শীতলকে নিয়ে পাট ক্ষেতের একেবারে মাঝখানে চলে আসে। ক্ষেতের মাঝে কিছুটা জায়গা ফাঁকা, কোনো গাছ নেই, মাটিটাও বেশ শুষ্ক। সেখানে কাঠের একটা চৌকি, একপাশে বাঁশের বেড়া, আর উপরে ছনের ছাউনি। মূলত দিনের বেলা কাজের ফাঁকে কৃষকেরা এখানে বসে বিশ্রাম নেয়। কখনো বা রোদ বৃষ্টি থেকে বাঁচতেই ছাউনি হয়ে ওঠে তাদের আশ্রয়। হিমের মনের বর্তমানে আনন্দের অনুভূতিগুলো দোলা দিচ্ছে। সবকিছুই যেন পূর্ব নির্ধারিত, নিপুণভাবে সাজিয়ে রেখেছে তাদের জন্য। দেখেছো বেগম, আমাদের বাসরের জন্য অলরেডি বেড রেডি আছে। কথাটা বলেই হিম নেশা ভরা চোখে শীতলের দিকে চায়। শীতলের দুটো চোখে যেন চাহিদার ছোঁয়া লেগেছে। হিম একটু একটু করে এগিয়ে যায় শীতলের দিকে। দুজনেই শ্বাস ভারী হয়ে উঠেছে। হিম তার একটা হাত শীতলের উন্মুক্ত পেটের উপর রেখে চোখে চোখ রেখে তাকায়। শীতলের কানের কাছে এসে হিম ফিসফিস করে বলে, I can't promise you to love you perfectly, but I can promise you to love you endlessly. I love you because you are the meaning of my love. My love, you wanna be mine forever? মুহূর্তের মাঝেই শীতলের চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। এই মুহূর্তটা প্রতিটা নারীর স্বপ্ন, হালাল পুরুষের ভালোবাসা, তার স্পর্শে নিজেকে পরিপূর্ণ করা প্রতিটা নারীর আকাঙ্ক্ষা। দীর্ঘ 18 বছরের হাজারো দুঃখ বেদনার পর আজকের এই মুহূর্তটা শীতলকে স্বর্গের সুখ এনে দিয়েছে। হিমের করা প্রশ্নের স্বীকারোক্তিতে শীতল হিমের ঠোঁটে আলতো করে একটা চুমু খায়। এতে হিম আরও উৎসাহ পায় এবং দুই নরনারী আদরের স্পর্শে মিলে একাকার হয়ে যায়। ফজরের আজান তখনও দিতে বোধহয় আধ ঘন্টা দেরি আছে। সুবহে সাদিক হওয়ার পূর্ব মুহূর্ত। গতকাল রাত্রি যেমন শেষ, হিম আর শীতল ঘুমোতে ব্যস্ত। হঠাৎই কোনো কারণে শীতলের ঘুম পাতলা হয়ে আসে। আস্তে আস্তে চোখ খুলে শীতল চারপাশে তাকায়। কাল রাতের কথা মনে পড়ে যেতেই সে হুড়মুড় করে বসে পড়ে। হিম ঠান্ডা থেকে বাঁচতে একটা শাল নিয়ে এসেছিল। সেটা দিয়েই সে তার প্রেয়সীকে আষ্টেপৃষ্টে ঢেকে রেখেছিল, যেন এই শীতের রাতে তার ঠান্ডা না লাগে। শীতল হিমের ফোনে সময় দেখে কিছুটা শান্ত হয়। না, এখনো সময় আছে। কেউ কিছু দেখে ফেলার আগেই সব ঠিকঠাক করতে হবে। মনে মনে কথাগুলো আউড়ে সে তাড়াতাড়ি হিমকে ডাকতে থাকে। শীতলের ডাকে হিমের সাধের ঘুমে ব্যাঘাত ঘটলে সে আধো ঘুমে বলতে থাকে, এখন না বেগম, একটু ঘুমিয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে আদর করব। হিমের কথাগুলো শুনে শীতল তেলে বেগুনে জ্বলে ওঠে। একটু পরেই খেতে মানুষ আসা শুরু করবে, আর এই ছেলে আদর সোহাগ নিয়ে আছে। শীতল এবার দুম করে একটা কিল বসিয়ে দেয় হিমের খোলা পিঠে। হিম সাথে সাথেই চিল্লিয়ে ওঠে, ওই সেমরি, আমার পিঠের ওপর কি কুস্তি প্র্যাকটিস করছিস নাকি? এভাবে কেউ মারে? আমি তো শুধু একটা কিল দিয়েছি। একটু পর মানুষ জড়ো হলে দুজনের পিঠে বেতের বাড়ি পড়বে। শীতলের লেখাগুলো বলে হিম মুখ ভার করে বসে পড়ে। বিরক্তি ভরা কণ্ঠ নিয়ে তাকে জিজ্ঞেস করে, তো কি করতে হবে এখন? ফরজ গোসল সেরে কাপড় পরে বাড়ি ফিরতে হবে। শীতের ভোরে গোসলের কথা পড়ে হিমের চোখ ছানা বড়া। আর ইউ গন ক্রেজি? এত ঠান্ডা পানিতে নামলে আমার আত্মা খাঁচা ছাড়া হয়ে যাবে। তোমার ইচ্ছে করলে তুমি যাও, আমি না হয় কয়েকটা বেতের বাড়ি খেয়েই নিব। কিন্তু শীতলের জোড়াজোড়ি মুখে হিম আর শুয়ে থাকতে পারে না। অগত্যা তাকে শীতলের সাথে নদীর দিকে পা বাড়াতে হয়। নদীর দিকে যাওয়ার সময় হিম আস্তে আস্তে বলে ওঠে, সাধে কি মানুষ বলে পুরুষ দুই প্রকার, জীবিত নয় বিবাহিত। ভোরের স্তব্ধ বাতাসে শীতল হিমের কথাগুলো ঠিকই শুনতে পারে।
প্রত্যুত্তরে একটা মুচকি হাসি দিয়ে হিমকে ইশারায় বোঝায়, খুব তো নাচতে নাচতে বিয়ে করেছিলে, এখন ভোগ করেন বিবাহ যন্ত্রণা। এবার হিম শীতলের দিকে তাকিয়ে বলে, নিষ্ঠুর মেজাতি। গোসল সেরে হিম ফয়সালকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলে। হিমের কথোপকথনের মাঝে শীতল কাঠের দাওয়ার বসে সকালের মৃদুমন্দ বাতাসে নিজের ভেজা চুলগুলো শুকিয়ে নিচ্ছে। হিম ফোনটা রেখে শীতলকে জড়িয়ে ধরে। সদ্য গোসল করায় শীতলের ঘাড়ের ত্বক ঠান্ডা হয়ে গেছে, তবুও তাতে মুখ রেখে হিম বলে, আর বেশিক্ষণ লাগবে না বেগম, তাড়াতাড়ি বাসায় ফিরে আমরা আবারও ভবিষ্যৎ খেলবো, কেমন? রাতে মন খুলে কিছু করতে পারিনি, কিন্তু আজকে মন প্রাণ কিডনি ফুসফুস সব খুলে করব। হিমের নির্লজ্জ কথাগুলো শুনে শীতল শুধু মাথা নাড়ায়, আর কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে জানে হিমকে কিছু বলা বা না বলা সবই সমান। প্রায় 1 ঘন্টা পর ফয়সাল গাড়ি নিয়ে আসে। তখন চারিদিকে শুভ্র দিনের আলো ছেয়ে গেছে। হিম আর শীতল গাড়িতে উঠে পড়ে। ড্রাইভিং সিটে ফয়সাল বসা, আর তার পাশেই বসে আছে ইকবাল। হিম ইকবালের ভয়ার্ত মুখের দিকে তাকায় কিছুক্ষণ। কেন জানি তার মনে হচ্ছে এসবের পিছনে ইকবালের হাত রয়েছে। কিন্তু শীতলের সামনে কোনো ঝামেলা করতে চাচ্ছে না হিম, তাই সে কিছু না বলে সিটে মাথা এলিয়ে দেয়। কিছুক্ষণ চোখ বুজে থাকার পর হিম ফয়সালকে বলে, ফয়সাল, ওই গানটা ছাড়ো তো। স্যার, কোন গান? ওই যে দাঁড়াও, গিয়ে শোনাই। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল আসমানে, বাসর হয়েছিল তোমাতে আমাতে পাট ক্ষেতের মাঝখানে। হিমের গান শুনে শীতল তো ভিতরে ভিতরে লজ্জায় মরে যাচ্ছে। এতটা নির্লজ্জ মানুষ কিভাবে হতে পারে, শীতল ভেবে পায় না। শীতলের লজ্জায় লাল হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে হিম তার দিকে এক চোখ টিপে, স্যার, কোন গান সেটা বুঝেছি, কিন্তু গানের লাইন তো অন্যরকম ছিল। সুর ঠিক থাকলেই চলবে, গানের লাইন ধুয়ে কি পানি খাবা? তাছাড়া গানটা আমার খুব ভালো লেগেছে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল আসমানে, বাসর হয়েছিল তোমাতে আমাতে পাট ক্ষেতের মাঝখানে। স্যার, মূলা ক্ষেত হলে আরো বেশি সুন্দর লাগতো মনে হয়। আমি পাট খেতে করলাম, তুমি না হয় মূলা খেতে করো। কি করব স্যার? মানে গান বানিয়ে নিজের ক্রিয়েটিভিটি দেখাও। শীতের সকালে রাস্তাটা বেশ নির্জন, তবুও সূর্যোদয়ের সময়টা গ্রামের মেঠো পথ ধরে চলায় পাখির কিচিরমিচির শব্দ হিমের প্রাইভেট কারের কালো গ্লাস ভেদ করেও ভিতরে ঢুকে। শীতল উদাস চোখে বাইরের দিকে তাকিয়ে আছে। প্রকৃত যেন তাকে বারবার হাত ছেনে দিচ্ছে। তার ইচ্ছে করছে আবারও ছুটে যেতে সেই সোনালি ধান খেতে। মনের অদম্য বাসনা থাকলেও তা চরিতার্থ করার উপায় নেই শীতলের, কারণ সে নিজ দেহকে এক চুল পরিমাণ নাড়াতে পারছে না। তার কোল জুড়ে রয়েছে হিমেলের অস্তিত্ব। গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই হিমেল চোখ নেমে আসে রাজ্যের ঘুম। সারা জীবন বিলাসবহুল নরম গদিতে ঘুমানো যার অভ্যাস, তার কি আর শক্ত কাঠের পাটাতনে ঘুমিয়ে শান্তি হয়? তাই একটু শান্তির ঘুম ঘুমিয়ে নিতে সে শীতলের কোলে মাথা রাখে। শীতলও হিমের ঘুমকে আরামদায়ক করতে তার মাথায় বিলি কেটে দেয়। কিন্তু শীতল তো জানে যে হিম কি হারে বজ্জাত ছেলে, যার নিজের লজ্জা নেই, অন্যের লজ্জায় সে থাকতে দেয় না। সুযোগ বুঝে হিম কয়েক দফা কামড় আর চুমোতে ভরিয়ে দেয় শীতলের হাতখানা। প্রথমবার আনমনে থাকা হিমের ধারালো দাঁতের স্পর্শে শীতল কিছুটা অচঞ্চল হয়ে পড়ে। কিন্তু গাড়িতে আরও 2জন পুরুষ বসে আছে, তাদের সামনে তো আর সে নির্লজ্জ সাজতে পারে না। তাই মুখ বুজে ঠোঁটে ঠোঁট চেপে উপভোগ করতে থাকে হিমেলের হালকা অত্যাচার মিশ্রিত আদরগুলো। গাড়ি তখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। কাল বিকেল থেকে পেটে দানা পানি না পড়ায় একটা ভারী নাস্তার প্রয়োজন বোধ করে ফয়সাল আর ইকবাল। খুঁজে খুঁজে একটা হোটেলের সামনে গাড়ি রেখে তারা নেমে পড়ে। তবে যাওয়ার আগে ফয়সাল শীতলকে জিজ্ঞেস করে, ম্যাম, আপনার জন্য কিছু আনবো? কি খাবেন আমাকে বলুন, আমি নিয়ে আসছি। শীতল কেবল মাথা নাড়ায়, সে কিছু খাবে না। কিন্তু ফয়সাল কিছুটা পিড়াপিড়ি করায় শীতল হাতের ইশারায় ফয়সালকে বলে তাদের 2জনের জন্য 2টো জুস নিয়ে আসতে। বেশ ঠান্ডা হলেও তার গলা শুকিয়ে গেছে, তাই শুকনো খড়খড়ে গলায় একটু জুস ঢেলে ভিজিয়ে নেওয়াটা মন্দ বুদ্ধি নয়। ফয়সাল গাড়ির দরজা লাগানোর সাথে সাথে শীতলের করে ঘুমের ভং ধরে থাকা হিম উঠে শীতলকে জড়িয়ে ধরে। সে যেন ফয়সালের যাওয়ার অপেক্ষাই করছিল। হিমের এমন কাণ্ড দেখে শীতল অবাক না হয়ে পারে না। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয় এই পুরুষের কাছে। হিম আস্তে আস্তে নিজের মুখখানি শীতলের ঘাড়ে ঘষতে থাকে। এক মিশ্র আবেগের প্রভাবে শীতলের চোখ জোড়া বন্ধ হয়ে আসে। চলো না বেগম, একটু খেলি। এখন কেউ নেই আমাদের মাঝে, তাই পুরো সেফ আমরা। ডান কনুই দিয়ে হিমের পেটে তৎক্ষণাৎ সে একটা কিল বসিয়ে দেয়। তারপর নিজেকে ছাড়িয়ে ইশারায় বলতে থাকে, আপনার কি কাণ্ডজ্ঞান নেই? এখানে ওসব করতে চান? এত এত শখ কেন আপনার? আপনার 2 চেলা যদি এসে পড়ে, নিজের মান সম্মান তো নেই, আপনার জন্য আমারটাও জলাঞ্জলি যাবে।
হিম মুখ ভার করে শীতলের হাত ধরে তাকে কাছে টেনে নেয়। ওই দুটো খোকসের খেতে পাক্কা ৮ ঘন্টা লাগবে। এই সময়টা যথেষ্ট পাখি, চলো না খেলায় মাতি। কখনোই না, ঘুমাচ্ছিলেন না সেটাই করুন, চুপচাপ ঘুমান। শীতলের রাগ হিমকে দমাতে পারে না, না পারে তার আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নে বাধা দিতে। হিমের হাজারো চুম্বন আর আদরে স্পর্শের কাছে হার মানে শীতলের জিদ আর লজ্জা। কালো গাড়ির কালো কাচের আড়ালে আবারও মিলিত হয় দুই নরনারী। প্রায় ৮ ঘন্টা পর ফয়সাল আর ইকবাল ফিরে আসে। এবার গাড়ির দরজা খুলে তারা দেখতে পায় শীতল হিমের সাথে ঘুমিয়ে পড়ছে। ফয়সাল তাদের ডাকবে নাকি ভাবছিল, ঠিক তখনই একটা শব্দে হিমের ঘুম ভেঙে যায়। এভাবে তাকিয়ে আছো কেন আমার বউয়ের দিকে ফয়সাল? আমার বউকে দেখে কি মনে বিয়ের কুরকুরানি উঠেছে নাকি? ফয়সাল লজ্জায় চোখ নামিয়ে নেয়। সত্যি বলতে শীতল অনেক রূপবতী। প্রথম দেখায় সে ফয়সালের নজর কেড়েছিল, কিন্তু তাই বলে নিজের বসের বউ নিয়ে কোনো খারাপ চিন্তা ফয়সালের মাথায় নেই। খারাপ দৃষ্টি তো দূরের কথা। না মানে স্যার, ম্যাম বলেছিলেন জুস আনতে। ও আচ্ছা, আমাকে দাও, আমি ওকে দিয়ে দিচ্ছি। ফয়সাল জুস দেওয়ার সময় খেয়াল করে হিম শীতল দুজনেই প্রচুর ঘেমে আছে। তাই সে কৌতূহলের বশবর্তী হয়ে হিমকে জিজ্ঞেস করে, স্যার আমি কি এসি ছেড়ে যাইনি? শীতের মধ্যেও তো ঘামছেন যে। আরে স্যামরা, বুঝিস না কেন? এটা যৌবনের উত্তাপ। বিয়ে কর, তারপর বুঝবি। তখন বউকে নিয়ে গান গাইবি। জ্বলে যায় ভেতরটা আমার, জ্বলে যায় তোমায় না পেয়ে, জ্বলে যায়। হিমের গান শুনে ফয়সাল কোনো রকমে হাসি কন্ট্রোল করে ড্রাইভিং সিটে বসে পড়ে। তারপর হিমের বাংলো বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। শীতলকে কোলে নিয়ে বাড়িতে ঢুকে এক অপ্রত্যাশিত ব্যক্তির সাথে চোখাচোখি হয় হিমের। হিম সাথে সাথে তার কোলে থাকা ঘুমন্ত শীতলকে সোফায় ছুঁড়ে মেরে তুষারের গলা জড়িয়ে ধরে। চোখে মুখে তার বিস্ফোরিত আনন্দ। এদিকে ঘুমের মধ্যে এমন আছাড় খেয়ে শীতল তো ভয়ে দাঁড়িয়ে যায়। কি হচ্ছে, কেন হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না। কেবল বড় বড় চোখে তাকিয়ে থাকে হিমের পাগলামির দিকে। হিম পারলে তুষারের ঘাড়ে উঠে যায়, কিন্তু ইচ্ছার তুলনায় দেহের আকৃতি বড় হয়ে যাওয়ায় সেটা আর করতে পারে না হিম। আরে লিটল ব্রাদার, আমাকে ছাড়, চ্যাপটা বানিয়ে ফেলবি তো একটু হলেই। ভাইয়া, এত জীবন পর তোমার এই ছোট বাচ্চা ভাইটার কথা মনে পড়লো? তুই বাচ্চা, 2 দিন পর বাচ্চার বাপ হয়ে যাবি স্টুপিড। বাই দ্য ওয়ে, মেয়েটা কে? তুষারের শীতলের দিকে আঙুল তাক করে। হিম তুষারের দিকে তাকিয়ে নির্বিকারভাবে বলে, বাচ্চার বাপ হওয়ার মাধ্যম। আই মিন আমার লিগালি ম্যারিড ওয়াইফ, কালই বিয়ে করেছি, এখনও হানিমুন হয়নি। বাহ লিটল ব্রাদার, তলে তলে তো ভালোই টেম্পো জ্বালিয়েছিস। এই যে ভাইয়ের বউ, এদিকে আসো। শীতল ধীর পায়ে তুষারের কাছে যায়। আমি তুষার, তোমার ভাসুর। তোমার নাম কি বোন? শীতল একবার চায় হিমের দিকে, তারপর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওর নাম শীতল। বোন, তুমি কি আমার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছ? ভাইয়া, ও কথা বলতে পারে না। এটা শুনে তুষারের মন খারাপ হয়ে যায়। এত মিষ্টি মেয়ে কথা বলতে পারে না। তুষার এক হাত শীতলের মাথায় রেখে বলে, ইটস ওকে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুমি মন খারাপ করো না। আমি জানতাম না। শীতল তুষারের দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করে। ভাইয়া, তুমি রেস্ট নাও, অনেক দূর থেকে এসেছো। আমরা যাই। বিয়ের পর নবদম্পতির অনেক কাজ থাকে। গোসল সেরে শীতল সবেমাত্র তার কোমর সমান চুলগুলো শুকনো একটা গামছা দিয়ে ঝাড়ছিল। ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে জানি বজ্জাত হিমটা এসে আষ্টে পিষ্টে তাকে জড়িয়ে ধরে। হিমের গতি এতটাই বেশি ছিল যে অন্যমনস্ক শীতল প্রথমে ভয় পেয়ে যায়। তারপর আয়নায় হিমের প্রতিচ্ছবি দেখে সে কিছুটা শান্ত হয়। সদ্য গোসল করায় পানিতে ভেজা ঠান্ডা ত্বক হিমকে কিছুটা আরাম বোধ করায়। তাই সে নিজের মুখটা শীতলের কাপড়হীন ঘাড়ে গুজে দেয়। শাড়ি পরার দরুন শীতলের পিঠের দিকটা খানিক খোলা, তাই হিমের ঠান্ডা স্পর্শগুলো পেতে বেশি বেগ পেতে হয়নি। এভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হিম নিজে থেকেই শীতলকে ছেড়ে দিয়ে তাকে নিজের দিকে ফেরায়। শীতলের ফর্সা গাল মুহূর্তেই লাল বর্ণ ধারণ করেছে। বোঝাই যাচ্ছে মেয়েটা বেশ লজ্জা পাচ্ছে। হিম মুচকি এসে শীতলের থুতনি একটু উঁচু করে তুলে বলে, এখনও লজ্জা কাটে নাই তোর সেমরি? তোর লজ্জা লজ্জা ভাব আমার রোমান্স গল্পের প্রধান ভিলেন দেখা যায়। শীতল চোখ ছোট করে তাকায় হিমের দিকে, তারপর নিজের ফোনে কিছু একটা টাইপ করে বলে, আপনার যেহেতু লজ্জা শরমের ছিটে ফোটা নেই, তাই আমাকে একটু বেশি করেই সেগুলো দেখাতে হয় ব্যালেন্স করবার জন্য। এবার হিম নিজের মুখটা শীতলের খুব কাছে নিয়ে যায়। নেশা ভরা চোখে শীতলের চোখে চোখ রেখে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, তো আর কি কি ব্যালেন্স করতে পারো শুনি? শীতল কোনোরূপ প্রতিক্রিয়া দেখানোর আগে রুমের বাইরে থেকে তুষারের ঝাঁঝালো কণ্ঠ শোনা যায়, লটকনের বাচ্চা, আধা ঘন্টা আগে তোরে নিচে নামতে বলছিলাম,
এখনও তোর আসার নাম নেই। এখন যদি সিঁড়ি বেয়ে উপরে উঠি তাহলে তোর 206টা হাড় ভেঙে আমি 412টা করে দেব। লটকনের বাচ্চা নামটা শীতলের কাছে একেবারেই নতুন, তাই সে না হেসে পারে না। হিম তার দিকে একটা রাগী লোক দিলে সে প্রথমে হাসিটা আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষে আরও বেশি হেসে দেয়। হিম কপাল কুঁচকে চোখ বন্ধ করে বলে, দিল দিল, আমার প্রেস্টিজ পাঞ্চার করে দিল। এই হাঁটুর বয়সী সেমরির সামনে আমার সব মান সম্মান কয়লার কালের মতো ভাইসা গেল। এখন মান সম্মান ছাড়া আমি কেমনে বাঁচবো? সমাজে মুখই বা কী করে দেখাবো? কৃত্রিম কান্না শেষে হিম শীতলের দিকে তাকিয়ে বলে, তোকে আমি দেখে নিব সেমরি। আর কতক্ষণেই বা আকাশে সূর্য থাকবে? এক সময় তো সূর্য মামা ডুবে গিয়ে চাঁদ চাচার দেখা মিলবেই। তখন না হয় আবারও পাট খেতে ভ্রমণ করে সুদ সমেত শোধ তুলব তোর উপর। হিমের ইঙ্গিতপূর্ণ কথা বুঝতে পেরে শীতল মুখ কালো করে ফেলে, আর হিম বিজয়ের হাসি হেসে রুম থেকে বাইরে বের হয়ে যায়। হিম আর তুষার বাইরে বের হয়েছে কোনো এক অজানা কাজের উদ্দেশ্যে। ফিরতে দেরি হতে পারে, তাই হিম শীতলকে বলে গেছে সে যেন তাদের জন্য অপেক্ষা না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। বাড়িতে এখন শুধু শীতল এর কয়েকজন মহিলা স্টাফ। বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়েও যেন ঘুম আসছে না শীতলের। তাই সে ভাবলো এই সময় নিজের স্বামীর আর ভাসুরের জন্য বিরিয়ানি রান্না করবে। সত্যি বলতে হিমকে নিজে হাতে রান্না করে খাওয়ানো হয়নি এই কয়দিনে, তাই শীতল আঁচলটা কোমরে গুজে রান্নার কাজে লেগে পড়ে। সন্ধ্যার দিকে রান্না শেষ হয় তার। বিরিয়ানির সাথে ছাগলের রেজালা আর রোস্ট করেছে। 3টা পদ রান্না করতে করতেই সে ঘেমে একাকার হয়ে যায়, তাই চুলা থেকে পাতিলগুলো নামিয়ে হাঁটা দেয় নিজের রুমের দিকে। দরজা খুলতেই এক চেনা গন্ধ নাকে এসে শীতলের। তার মনে হয় এই গন্ধটা সে আগেও পেয়েছে, কিন্তু এখন কিছুতেই মনে করতে পারছে না। ঘ্রাণটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাওয়ায় শীতল অত শত না ভেবে সাদা রঙের একটা টপ আর কালো সালোয়ার নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের উদ্দেশ্যে। গোসল সেরে রুমের মধ্যে পা বাড়ালো, আবারও সেই গন্ধের ধাক্কা লাগে শীতলের নাকে। এবার গন্ধটা ভীষণই তীব্র। শীতল আশেপাশে তাকায়, কেন জানি তার মনে হচ্ছে এই রুমে সে ব্যতীত অন্য কেউ আছে। কাউকে সে চোখে দেখতে না পেলেও কারণ নিঃশ্বাসের ক্ষীণ শব্দ সে শুনতে পারছে। শীতলের ভয়ে ভয়ে হাত কাঁপতে থাকে। একটু জোরে চিৎকার দিলেই বাড়ির নিচে থাকা গার্ডরা তাকে বাঁচানোর জন্য চলে আসবে, কিন্তু চিৎকার সে করবে কিভাবে? দীর্ঘক্ষণ মস্তিষ্কে চাপ দিয়ে এই গন্ধের কারণ সেই ব্যক্তিকে তার মনে পড়ে যায়। শীতল চোখ বড় বড় করে তাকায় তার পিছনে। সে যা ভেবেছিল সেটাই ঠিক প্রমাণিত হয়। সাদাত ভাই মনে মনে। শীতল দ্রুত পায়ে রুম থেকে বের হওয়ার আগেই সাদাত তাকে নিজ বাহুডোরে জড়িয়ে ধরে। শীতল নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু তার আগে ক্লোরোফর্ম মিশ্রিত রুমাল সাদাত শীতলের মুখে চেপে ধরে। কয়েক সেকেন্ডের মধ্যে শীতল জ্ঞান হারিয়ে সাদাতের বুকে ঢলে পড়ে। আমার সম্পত্তিকে আমি নিয়ে গেলাম হিম। কিছুদিনের জন্য দেখভাল করতে দিয়েছিলাম দেখে তুই নিজেকে ওর স্থায়ী মালিক ভেবেছিস। বাট সাদাত নিজের জিনিস নিজে আগলে রাখতে জানে। এখন আমিও দেখব তুই কিসে করে শীতলকে আমার কাছ থেকে কেড়ে নিস। রাত 9টা ছুঁই ছুঁই। হিম আর তুষার বাড়ি ফিরে। শীতলের দেখা না পেয়ে হিম সারা বাড়ি তাকে তন্ন তন্ন করে খুঁজে। সব জায়গায় মানুষটার অস্তিত্ব অনুভব করে, কিন্তু হিম সেই মানুষটাকে চোখে দেখতে পায় না। শীতলকে না দেখতে পেয়ে মুহূর্তের মধ্যেই হিম পশুর মতো হিংস্র হয়ে ওঠে। তুষার সিসিটিভি ফুটেজ চেক করতে চাইলে হিম তাকে বাধা দেয়। আমি জানি ওকে কে তুলে নিয়ে গেছে। সাদাত, বন্ধু ভেবেছিলাম তোকে, তার এই মূল্য চুকালি তুই। আচ্ছা, মরণ খেলায় নেমেছিস তাই না? তবে তুই হয়তো জানিস না হিম নিজেই একটা যন্ত্রণাদায়ক মরণের নাম। আল্লাহ ছাড়া আর কারো সাধ্য নেই আমার কাছ থেকে আমার শীতলকে কেড়ে নেওয়ার। সেখানে তুই তো সামান্য এক মানুষ। বি রেডি ফর এ ডেডলি ওয়ার সাদাত, হিম ইজ কামিং। অনেকটা সময় অজ্ঞান থাকার দরুন প্রচণ্ড মাথা ব্যথায় কাতরাচ্ছে শীতল। তার ওপর অন্ধকার রুমে হাত পা বেঁধে তাকে ফেলে রাখা হয়েছে। রুমটা এতটাই বদ্ধ ছিল যে ক্ষণে ক্ষণে তার শ্বাস আটকে আসছিল। শীতল পা দুটো হালকা নাড়িয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করতে, যাতে করে একটু শব্দ করতে পারে, কিন্তু না, তার আয়ত্তের মধ্যে কিছুই নেই। চোখ ভরা পানি আর অসার শরীর নিয়ে শীতল পড়ে আছে ঠান্ডা মেঝের উপর। পরনে কালকের পোশাক। তীব্র শীতকে রুখতে নামমাত্র গরম পোশাক নেই তার। হঠাৎ দরজা খোলার শব্দ কানে এলে শীতল চোখ বুঝে শুয়ে থাকে। অজ্ঞান হওয়ার ভান করতে থাকে, যাতে সাদাত কাছ থেকে পালানোর একটা পথ সে খুঁজে পায়। খাবার ভর্তি প্লেট হাতে নিয়ে সাদাত অন্ধকার রুমে প্রবেশ করে। রুমের লাইট অন করে করুণ দৃষ্টিতে চায় শীতলের দিকে। তার শীতল বলাটা ভুল হবে, কারণ শীতল তো আর তার নেই।
সে এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। কিন্তু এসব কিছু ভাবতে চায় না সাদাত। কাচের প্লেটটা আস্তে করে টেবিলের উপর রেখে সাদাত মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ে। শীতলের ঠান্ডা শরীর স্পর্শ করতেই হালকা কেঁপে ওঠে শীতল। তারপর হালকা গোংরানির আওয়াজ করতে থাকে। সবই তার অভিনয়, সাদাতকে বোকা বানানোর চাল। শীতলের কাহিল অবস্থা দেখে সাদাতে ব্যস্ত হয়ে পড়ে। তাড়াতাড়ি করে শীতলের মাথাটা নিজের কোলের উপর রেখে আবেগ জড়ানো কণ্ঠে বলে, শীত, এই শীত, বেশি কষ্ট হচ্ছে? কি হলো? আমার কথার জবাব দে। শীতল মুখে কিছু বলে না, শুধু চোখ পিট করতে থাকে আর সেই সাথে হাত পা হালকা নাড়ায়। সাদাত এবার শীতলকে কোলে তুলে দাঁড়িয়ে যায়। আমারই ভুল হয়েছে, এই ঠান্ডার মধ্যে তোকে এভাবে মেঝেতে ফেলে রাখা উচিত হয়নি। মাফ করে দে শীত, আর হবে না। এই বলে সাদাত শীতলকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয়। নিজের রুমে পৌঁছে সে অতি যত্নে শীতলকে নিজের বিছানায় শুইয়ে দিয়ে চাদর দিয়ে ঢেকে দেয় তার শরীর। তারপর মাথায় হাত বোলাতে বোলাতে বলে, প্রতিবার ভাবি তোকে আর কষ্ট দিব না, কিন্তু পরিস্থিতি এমন হয়ে যায় যে আমি নিজের অজান্তেই তোকে কষ্ট দিয়ে ফেলি শীত। কেন ওই হিমকে বিয়ে করলি তুই শীত? আমার এত বছরের ভালোবাসার কি কোনো মূল্য নেই তোর কাছে? এমন কেন করলি শীত আমার সাথে? সাদাতের কথাগুলো ভীষণ বিরক্ত করছে শীতলকে। বয়স বাড়ার সাথে সাথে সাদাতের অপ্রকাশিত অনুভূতিগুলো বুঝতে শীতলের দেরি হয়নি। কিন্তু সাদাত কখনোই তার মনকে দখল করতে পারেনি। শুধু অত্যাচার, যন্ত্রণা দেওয়া ছাড়া সে শীতলের জীবনে বিশেষ কোনো ভূমিকা রাখেনি। শীতল চোখ বুজে হাত পা নাড়ানোর চেষ্টা করে। সাদাত তড়িঘড়ি করে শীতলের গা থেকে চাদর সরিয়ে তার হাত পায়ের বাঁধন খুলে দেয়। ফর্সা চামড়ার উপর দড়ির দাগগুলো লাল হয়ে উঠেছে। সাদাতের লাল হয়ে ওঠা ত্বকের উপর কিছুক্ষণ হাত বুলিয়ে ভিজে চোখে তাকায় শীতলের দিকে। মুখ শুকিয়ে গেছে মেয়েটার, কাল থেকে না খাওয়া, তার উপর এতক্ষণ ঠান্ডার মধ্যে নির্জীবের মতো পড়ে থাকার কারণে একটুও শক্তি অবশিষ্ট নেই শীতলের শরীরে। সাদাত মুখ কালো করে রুম থেকে বের হয়ে যায় শীতলের জন্য খাবার আনতে। এই সুযোগটার অপেক্ষাই শীতল করছিল। সাদাতে বের হওয়ার সাথে সাথে সে এক লাফে বিছানা থেকে উঠে দাঁড়ায়। না, যত দেরি হবে তত এখান থেকে পালানো কঠিন হবে। বেলকনিতে গিয়ে দেখি নিচে নামার ব্যবস্থা আছে কি না। মনে মনে শীতলের দেরি না করে বেলকনিতে চলে যায়। সেখানে শীতল বুঝতে পারে যে সে বর্তমান বাড়িটির দোতলায় আছে। আশেপাশের পরিবেশ শীতলের অচেনা হলেও সেটা নিয়ে মাথা ঘামায় না সে। তার এখন মূল চিন্তার বিষয় এখান থেকে পালানো। বারান্দার রেলিং আর পানির পাইপের উপর ভর দিয়ে শীতল আস্তে করে নিচে নামে যায়। জায়গাটা বাড়ির পিছন দিক, কারণ এখনও কোনো সিকিউরিটি গার্ড নেই। শীতল দ্রুত পা চালিয়ে মেইন গেটের দিকে যেতে থাকে। উত্তরের ঠান্ডা বাতাস প্রতি মুহূর্তে ছুঁয়ে যাচ্ছে শীতলকে, কিন্তু অষ্টাদশী তরুণীর সেদিকে কোনো খেয়ালই নেই। আর কয়েক কদম পা, তারপরেই শীতল বেরিয়ে যাবে এই বাড়ির ত্রিসীমানা থেকে। শেষ কদমটা দেওয়ার আগে তাকে কেউ পিছন থেকে জাপটে ধরে। ভয়ে পাথরের মতো শক্ত হয়ে যায় শীতল, কারণ সে ভালোই আন্দাজ করতে পারছে কে তাকে ধরে রেখেছে। বিশ্বাস করে হাত পায়ের বাঁধন খুলে দিয়েছিলাম যাতে তোর কষ্ট লাঘব হয়, আর তুই কি না সেই সুযোগটাকে বেছে নিলি পালানোর জন্য। এর শাস্তি ঠিক কতটা ভয়ঙ্কর তুই আন্দাজ করতে পারছিস না শীত। পরপর 3টা চর এসে পড়ে শীতলের গালে। এতগুলো সামলে নিলেও শেষের চরখানা তাকে পড়ে যেতে বাধ্য করে। সাদাত সাথে সাথে শীতলের চুলের মুঠি ধরে তাকে আবারও দাঁড় করায়। প্রচণ্ড ব্যথায় চোখে বেয়ে পানি পড়ছে শীতলের। কিছুদিন সাদাতের অত্যাচারগুলো সহ্য না করায় এতটুকুতেই ভেঙে পড়ে সে। আগে পিঠে বেল্টের বাড়ি পড়লেও সে সহ্য করে নিত। বল, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আনবি? শীতল কোনো শব্দ করে না, কেবল নিজের হাত দিয়ে সাদাতকে তার থেকে দূরে সরিয়ে দেয়। সাদাত অবাক দৃষ্টিতে তাকায় শীতলের দিকে। যে শীতল কখনো সাদাতের দিকে ভয়ে চোখ তুলে তাকাতো না, আজ সে নিজেকে তার থেকে সরিয়ে নিচ্ছে। বাহ, জল তাহলে এত দূর গড়িয়ে গেছে। আমি তো ভেবেছিলাম হিম তোকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে, কিন্তু এখন তো দেখছি আগে থেকেই তোর হিমের উপর নজর ছিল। কেন রে, বিদেশি মাল দেখেই কি গলায় ঝুলে পড়ার স্বাদ জন্মেছিল তোর? সাদাত আর কিছু বলতে পারে না। নিচের হলরুম থেকে হঠাৎ গুলির শব্দ ভেসে আসে, অর্থাৎ হিম এখানে এসে উপস্থিত হয়েছে। দেখ, তোর ভাতার এসে গেছে শীত। আজ তোর সামনে তোর ভাতারকে মেরে আজকেই তোকে বিয়ে করব আমি। সাদাত দীর্ঘ জীবন কথায় কথায় শীতলকে অপমান করেছে,
অসম্মান করেছে, কিন্তু শীতল কখনো সাদাতকে বাধা দেয়নি, প্রতিবাদও করেনি। কিন্তু আজ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। শীতল তার ছোট্ট জীবনে সবচেয়ে বেশি ভালোবেসেছে, প্রাধান্য দিয়েছে হিমকে। তার সম্পর্কে সে কারো মুখ থেকে কোনো ধরনের বাজে কথা সহ্য করবে না, সেটা সাদাতই হোক না কেন। শীতলের হাতের চর গালে পড়ায় সাদাতের মুখ কাত হয় কেবল। সেই চরে তেমন একটা শক্তি না থাকলেও যে প্রাণ ভরা ঘৃণা ছিল, সেটা সাদাতের বুঝতে বাকি থাকে না। আজ হিমের জন্য শীতল তার গায়ে আঘাত করেছে, ভাবতেই তার সর্বাঙ্গে রাগের আগুন ছড়িয়ে যায়। রক্তিম চোখে শীতলের দিকে তাকালে শীতল কিছুটা ভয় পেয়ে যায়। এখনো সাদাতের অত্যাচারের স্মৃতিগুলো তার মগজে গেঁথে আছে। কত রাত তাকে ঠান্ডার মধ্যে গরম কাপড় ছাড়া দাঁড় করিয়ে রেখেছে, কত গরম দুপুরে কড়ার রোদে কান ধরে উঠবোস করতে হয়েছে তার ইয়াত্তানি। সবই সাদাতের শাস্তি দেওয়ার অভিনব কৌশল। সাদাত শক্ত করে শীতলের হাত চেপে ধরে। বেশি জোর খাটানোর কারণে শীতল হাতে ভীষণ ব্যথা পায়, কিন্তু মুখে কিছুই বলে না, কেবল চোখ দুটো জল জল করে ওঠে। আর শেষবারের মতো যত কষ্ট দিতে ইচ্ছে করে সে দিক। আজ যদি হিমের কিছু হয়ে যায়, তবে আমিও নিজেকে শেষ করে ফেলবো। হিম ছাড়া শীতলের অস্তিত্ব থাকতে পারে না, কখনোই না। সাদাত শীতলকে টেনে তাকে নিচে নিয়ে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই হিমের তাচ্ছিল্য ভরা কণ্ঠ, গায়ে জ্বালা ধরা কথা শুনে সাদাত মুখ কালো হয়ে যায়। আরে বন্ধু, তোর কালো মুখটা ফর্সা ফর্সা লাগছে। ফেয়ার অ্যান্ড লাভলি লাগাচ্ছিস নাকি নিয়মিত? ভালো ভালো, চালিয়ে যা। দেখ, এসব করে একটু আমার লেভেলে উঠতে পারিস কি না। তবে কি বন্ধু, যতই সাজুক কাক কখনো ময়ূর হতে পারে না। তার কাক হয়ে আমার ময়ূরের পাশেও তোকে ঠিক ভালো লাগবে না। সাদাত দৃষ্টি স্থির রেখে শীতলের দিকে বন্দুক তাক করে হিমের দিকে তাকায়। শীত তোর না, আমার ময়ূর ছিল। ওকে আমি ছোট থেকে বড় করেছি। 18 ইয়ার্স ইজ নট এ জোক। আর তুই দুদিন থেকে ওকে আমার থেকে কেড়ে নিবি ভেবেছিস? সেটা আমি কখনোই হতে দেব না। আমার স্ত্রীর হাত ধরার অপরাধে তোর 2 হাত যে তোর শরীর থেকে এখনো বিচ্ছিন্ন হয়ে যায়নি, এটা তোর ভাগ্য সাদাত। আর কি বললি? ওকে তুই বড় করেছিস। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ভাইরা বোনদের ছোট থেকে বড় করে, হাজব্যান্ড নয়। ভাইদের দায়িত্ব পালন করে হাজব্যান্ড হওয়ার স্বপ্ন দেখা বাদ দে সাদাত। লোকে মন্দ বলবে, লোকে কি বলবে সেটা নিয়ে সাদাত কখনো ভাবেনি, আর ভবিষ্যতেও ভাববে না। গার্ড অ্যাটাক অন হিম। সাদাতের নির্দেশ পাওয়ার সাথে সাথেই তার গার্ডরা হিমের উপর আক্রমণ করে। 20 জন অনভিজ্ঞ গার্ডদের প্রতিহত করা হিমের জন্য খুবই সহজ। সেই ছোট থেকেই মারপিট তার সমকক্ষের কেউ নেই। ক্লাস 5-এ থাকতে ক্লাস 10-এর দামড়া দামড়া ছেলেদের পিটিয়ে পাটকাঠি করে দিত সে। শীতলের হাত সাদাতের আয়ত্তে বদ্ধ। নিজেকে ছাড়ানোর চেষ্টায় সে ব্যর্থ হওয়ায় সে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ তার মন বলছে হিম সব বিপদ সামলে নিতে পারবে। হঠাৎ শীতল দেখতে পায় মার খেয়ে মেঝেতে পড়ে থাকা এক গার্ড উঠে ছুরি হাতে হিমের দিকে এগিয়ে আসছে। হিম তখন নিজের শক্তি জাহির করতে ব্যস্ত থাকায় সে এটা দেখতে পায় না। শীতল এবার সর্বশক্তি দিয়ে সাদাতের হাত থেকে নিজের ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সাদাতের বলিষ্ঠ হাতের শক্তির সাথে পেরে ওঠে না। শীতলের বড় বড় চোখ ভেসে ওঠে যে গার্ডটা হিমের একেবারেই কাছে এসে পড়েছে। শীতল কি করবে কিছু বুঝতে পারছে না। যে করেই হোক তাকে শব্দ করতে হবে। অনেক প্রচেষ্টার পর শীতল জোরে চিৎকার দিয়ে ওঠে। হিম পিছনে। পরের কথা বলার সুযোগ পায় না। শীতলের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, আর সাথে সাথে শীতল জ্ঞান হারায়। শহরের এক নামি দামি প্রাইভেট হাসপাতালের করিডোরে বসে আছে হিম। তার দৃষ্টি মাটিতে সীমাবদ্ধ, শরীর জমে গেছে। পরনের সাদা শার্টের হাতায় শীতলের রক্ত লেগে আছে। হিম এখনও বুঝে উঠতে পারছে না কি হয়েছিল একটু আগে। শীতলের কণ্ঠ শুনে হিম অবাক চোখে তাকায় তার দিকে। চোখের সামনে নিজের ভালোবাসাকে রক্তবমি করে অজ্ঞান হতে দেখে সে। হিম তাড়াতাড়ি করে শীতলকে সাদাতের কাছ থেকে ছাড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আর সাদাতকে এরপর থেকে সে দেখতে পায়নি, হয়তো হিম তাকে দেখতেও চায়নি। এসব কিছুর ব্যবস্থা ফয়সাল করেছে। হিমকে বসিয়ে রেখে সে বর্তমানে ছুটেছে ডাক্তারদের বলা ওষুধ কিনতে। ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলে হিম তাড়াতাড়ি করে তাদের কাছে যায়। ডাক্তার, ও কেমন আছে? আমাকে ছেড়ে চলে যায়নি তো? বলুন না, চুপ করে আছেন কেন? ওর কিছু হলে কিন্তু আপনারাও বাঁচতে পারবেন না। হিমের এমন কথায় ডাক্তারদের ঘাম ছুটে যায়। একজন ডাক্তার পরিস্থিতি সামাল দিতে বলে, মিস্টার হিম, শান্ত হন। আপনার স্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন এখন। প্রথমে যেটা ব্লিডিং হচ্ছিল, আমরা তো ভয় পেয়ে গেছিলাম যে ওনার কিছু হয়ে না যায়, কিন্তু আজকে আমাদের সিনিয়র ডাক্তার স্বপন ঘোষ, উনি বাঁচিয়েছেন আপনার স্ত্রীকে। হ্যালো মিস্টার হিম, আমি স্বপন ঘোষ। স্বপন ঘোষ নাকি স্বপ্নদোষ? স্বপ্নদোষই ঠিক আছে। স্বপ্নদোষ আঙ্কেল, আমার স্ত্রীকে কথা বলতে পারবে?
কলিগদের সামনে নিজের নামের এতটা বিকৃতি শুনে স্বপনের মুখ লজ্জায় লাল হয়ে ওঠে। কলিগদের মধ্যে একজন মহিলা ডাক্তারও উপস্থিত ছিলেন। তিনি তো হেসেই যাচ্ছেন। কি লজ্জার ব্যাপার, সে যে কিনা হাঁটুর বয়সী এক ছেলের দ্বারা মহিলা কলিগের সামনে বেজ্জতি। আমি স্বপন ঘোষ বাবা, ঠিকভাবে উচ্চারণ করো। আরে রাখেন আপনি আপনার উচ্চারণ, আগে বলুন আমার স্ত্রী কি আগের মতো কথা বলতে পারবে? হ্যাঁ পারবে, তবে কয়েকটা দিন ওকে বেশি কথা বলতে দিবেন না। ও উত্তেজিত হয় এমন কিছু বলবেন না। আর গলায় ক্ষত শুকালে সব আগের মতো ঠিক হয়ে যাবে, কথাও বলতে পারবে। নীরব হাইওয়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে সাদাত। দেখেই বোঝা যাচ্ছে উদাসীন তার মন। এক মুহূর্তে সে ধপ করে রাস্তার উপর বসে পড়ে। রাতের কালো আকাশের দিকে চায় সে, চোখে বেদনার ছাপ আর মুখে করুণ হাসি। হিম, তোর কাছে কতটা গুরুত্বপূর্ণ শীত, আর আমি কেউ না তোর। ওর জন্য আজ তুই প্রথমবারের মতো কথা বলার চেষ্টা করছিস, বলতেও পেরেছিস। আর আমি তোকে কতবার জোর করেছি কথা বলানোর জন্য, কই তখন তো পাত্তা দিসনি আমাকে। আজ হিমের কিছু হয়ে যাবে ভেবে মৃত্যুকেও ভয় করলি না কেন? কেন আমাকে এত ভালোবাসিস নাই? আমিও যে তোর ভালোবাসা পাওয়ার জন্য আকুলে কাঁদতা, কেন বাসিসনি আমায় ভালো? সাদাত চিৎকার দিয়ে কাঁদতে থাকে। ঠিক সেই মুহূর্তে তার পিছন থেকে এক মেয়েলি কণ্ঠে ভেসে আছে, এই যে ভাইয়া, ঠিক আছেন? রাত বিরাতে মাঝ রাস্তায় বসে কাঁদছেন কেন? দেখে তো ভদ্র ঘরের ছেলেই মনে হচ্ছে।